পুরো একটা জাতির জন্য বিশ্বকাপ জিততে আসলে ঠিক কিসের প্রয়োজন হয়? মানে বিশ্বকাপ তোলার সেই গৌরবের মুহূর্তটা কল্পনা করা তো খুবই সহজ, চারপাশের সে ঝলমলে আলো। কিন্তু ঠিক সেই চূড়ায় পৌঁছানোর জন্য একজন খেলোয়াড়কে যে কতটা অমানবিক আর গোপন আত্মত্যাগ করতে হয়, সেটা আসলে সহজে বোঝা যায় না। সালটা ছিল 2011। সেই বিশ্বকাপের সময় যুবরাজ সিং ছিলেন তার কেরিয়ারের একদম সেরা ফর্মে, কিন্তু এর পেছনের সত্যিটা ছিল আক্ষরিক অর্থেই ভয়াবহ। তিনি সবার অলক্ষ্যে শ্বাসকষ্ট, মারাত্মক অনিদ্রা, এমনকি সরাসরি মাঠের মধ্যেই রক্তবমির মতো ভয়ঙ্কর সব শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ভেতরের একটা অজানা মরণব্যাধি তাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল, অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায়ই ছিল না। এই যে একজন অ্যাথলিট, তিনি কেন একটা খেলার জন্য নিজের শরীরকে মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দেবেন? এই গোপন রহস্যটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। চেন্নাইয়ের সেই প্রচণ্ড গরমের কথা একবার ভাবুন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, আর তিনি মাঠের মধ্যেই রক্তবমি করছেন। আম্পায়ার সাইমন টফেল তাকে মাঠ ছেড়ে যাওয়ার কথা বললেও তিনি সোজা বলে দিয়েছিলেন, না বস, আমি বাইরে যাচ্ছি না। যদি আমি অজ্ঞান হয়ে পড়ে যাই তবে আপনারা আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকছি। কি অকল্পনীয় কষ্ট সহ্য করার ক্ষমতা! কিন্তু এই যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা, এটা তো আর একদিনে তৈরি হয়নি। এর শেকড় লুকিয়ে আছে তার শৈশবে আর তার বাবা যোগরাজ সিংয়ের সেই অসম্ভব উচ্চাকাঙ্ক্ষার মধ্যে। নিজের অসমাপ্ত ক্রিকেট কেরিয়ার নিয়ে যোগরাজ সিং ভীষণ হতাশ ছিলেন। মাত্র একটা টেস্ট আর 6টা ওয়ানডে খেলার পরই তার কেরিয়ার শেষ হয়ে যায়। তাই তিনি ঠিক করেছিলেন ছেলেকে জোর করে ক্রিকেটে নামাবেন। তিনি নিজে যা পারেননি, ছেলেকে দিয়ে সেই মহত্ব অর্জন করতে চেয়েছিলেন। আর এর জন্য ছোট্ট যুবরাজের স্পিড স্কেটিং আর টেনিসের প্রতি যে একটা অকৃত্রিম ভালোবাসা ছিল, সেটাকে তিনি পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন। আর এই চাপটা ক্রমশ কী পরিমাণ ভয়ঙ্কর হয়ে উঠছিল তা শুনলে শিউরে উঠতে হয়। তরুণ এই অ্যাথলিটকে মানসিকভাবে শক্ত করার জন্য শুরু হয়েছিল নির্মম সব প্রশিক্ষণ। প্রথমে স্কেটিংয়ের মেডেল কেড়ে নেওয়া, তারপর ভেজা টেনিস বলের জন্য একটা নিষ্ঠুর মার্বেল পিচ তৈরি করা। ভাবা যায়? এমনকি হেলমেট ছাড়াই পেস বোলারদের বল খেলতে বাধ্য করা হতো তাকে। আর হ্যাঁ, শীতের সকালে ঘুমন্ত ছেলের গায়ে বরফ ঠান্ডা জল ঢেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। পুরো দস্তুর একটা বিভীষিকাময় পরিবেশ। এই মানসিক টানাপোড়েনটা কখনো কখনো একদম চরমে পৌঁছে যেত। একবার তো একটা খারাপ শট খেলার পর বাবা তার ছেলের মাথায় সোজাসুজি 1 গ্লাস দুধ ছুঁড়ে মেরেছিলেন আর বলেছিলেন, তুমি যদি আমার ছেলে না হতে আমি তোমাকে গুলি করতাম, তুমি আমার সম্মান নষ্ট করেছ। একটু ভেবে দেখুন, এমন একটা পরিবেশ যুবরাজের মনে এমন এক অদ্ভুত অবস্থার সৃষ্টি করেছিল, যেখানে সে শুধু বাবার একটু স্বীকৃতি আর ভালোবাসা পাওয়ার জন্যই মরিয়া হয়ে নিখুঁত হবার চেষ্টা করত। তবে এই কঠোর আর অমানবিক পরিবেশের কারণেই কিন্তু একটা ফলাফল পাওয়া গিয়েছিল। এই চাপই তাকে অবিশ্বাস্য মানের একজন খেলোয়াড়ে পরিণত করে, যিনি পরবর্তীতে বিশ্ব ক্রিকেটের শিখরে নিজের জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেই নিখুঁত হওয়ার চাপ কি কখনো কমেছিল? একেবারেই না। অর্জনগুলো যতই বড়ই হোক না কেন, বাবার দাবি কখনোই শেষ হতো না। রঞ্জি ট্রফিতে 149 রান করার পর বাবার প্রশ্ন ছিল, 200 কেন নয়? বিহারের বিপক্ষে একা 358 রান করার পরেও, মানে পুরো বিপক্ষ দলের চেয়ে বেশি রান করার পরেও প্রশ্ন এসেছিল, 400 কেন নয়? এই অমানবিক চাপই তাকে সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার দিকে ঠেলে দিয়েছে। আর তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। সংখ্যাটা হলো 12। হ্যাঁ, মাত্র 12টি বল। 2007 সালের টি20 বিশ্বকাপে হাফ সেঞ্চুরি করতে তার ঠিক এই কটা বলই লেগেছিল। স্টুয়ার্ট ব্রডের 1 ওভারে সেই 6টা ছক্কা হাঁকানোর দৃশ্য, উফ, ওটা তো ক্রিকেট ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে গেছে। তিনি আক্ষরিক অর্থেই প্রমাণ করেছিলেন যে তিনি সত্যি অনন্য। সেই তীব্র আক্রমণাত্মক রূপ আর কঠিন অধ্যবসায়ের চূড়ান্ত পরিণতি আমরা দেখেছিলাম 2011 বিশ্বকাপে। এই টুর্নামেন্টটাকে তিনি তার বাবার সেই হারিয়ে যাওয়ার স্বপ্নের একমাত্র প্রায়শ্চিত্ত হিসাবেই দেখেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগের রাতের কথা, প্রচুর কড়া কড়া ওষুধ খেয়ে আর প্রচণ্ড শারীরিক যন্ত্রণার মধ্যে তিনি ভগবানের কাছে একটা মরিয়া প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, আগামীকাল যাই ঘটুক না কেন, শুধু আমাদের বিশ্বকাপটা দিয়ে দাও। তুমি আমার প্রাণ নিতে পারো, আমাকে কষ্ট দিতে পারো, কিন্তু আমাদের বিশ্বকাপটা দাও। দেশের প্রতি আর বাবার স্বপ্নের প্রতি এমন আত্মত্যাগ সত্যিই বিরল। সেই অকল্পনীয় আর অদৃশ্য শারীরিক যন্ত্রণাকে উপেক্ষা করে তার পারফরম্যান্স ছিল এক কথায় অবিশ্বাস্য। মিডল অর্ডারে 362 রান, 15টা অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট, 4বার ম্যান অফ দ্য ম্যাচ আর শেষমেশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব। তার এই দুর্দান্ত পারফরম্যান্স ভারতের 28 বছরের বিশ্বকাপ খরার অবসান ঘটিয়েছিল। তিনি চিরকালের মতো একজন জাতীয় বীর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
কিন্তু বিশ্বকাপের ওই উদযাপনের রেশ কাটতে না কাটতেই এক ভয়ঙ্কর সত্য সামনে এসে দাঁড়াল। শুরু হলো জীবনের জন্য এক নতুন লড়াই। মেডিকেল রিপোর্টে জানা গেল তার শ্বাসকষ্ট আর কাশির আসল কারণ হল সেমিনোমা। এটি এক ধরনের জার্ম সেল টিউমার। স্ক্যানে দেখা গিয়েছিল প্রায় 7 থেকে 8 সেন্টিমিটারের বিশাল একটা টিউমার তার বাঁদিকের ফুসফুসকে চেপে ধরেছে আর সরাসরি হার্টে চাপ দিচ্ছিল। চিকিৎসকরা অবাক হয়ে জানিয়েছিলেন টিউমারটা তার রক্তনালীগুলোতে এতটাই চাপ দিচ্ছিল যে টুর্নামেন্ট চলাকালীন যে কোনো মুহূর্তে তার হার্ট ফেটে যেতে পারত। মানে তিনি আক্ষরিক অর্থেই মৃত্যুকে বুকে নিয়ে বিশ্বকাপ খেলেছেন। এরপর চিকিৎসার জন্য তাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। শুরু হয় কেমোথেরাপির সেই ভয়ঙ্কর যন্ত্রণা। আমাদের সেই অজেয় অলরাউন্ডার শারীরিকভাবে একদম ভেঙে পড়েছিলেন। অবিশ্বাস্য হাড়ের ব্যথা, হঠাৎ করে সব চুল পড়ে যাওয়া আর এর সাথে মারাত্মক বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার অন্ধকার চিন্তাও তাকে গ্রাস করেছিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার আর যন্ত্রণাদায়ক একটা অধ্যায়। কিন্তু হার মানার পাত্র তো তিনি নন। একদম অলৌকিকভাবে তিনি এই রোগকে জয় করে ফিরে আসেন। আর এরপরই তার জীবনের লক্ষ্য পুরো পাল্টে যায়। ক্রিকেট পিচের লড়াইয়ের চেয়েও তার মনোযোগ ঘুরে যায় এক অনেক বড় যুদ্ধের দিকে, তার মতোই মৃত্যুভয়ে থাকা অসংখ্য মানুষের জীবন বাঁচানোর যুদ্ধে। পরিসংখ্যানটা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। ভারতে প্রতি বছর প্রায় 1 লক্ষ ব্লাড ক্যান্সার রোগী শনাক্ত হন, আর তার মধ্যে প্রায় 7,000 জনের মৃত্যু হয়। এই বিশাল সংখ্যাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ক্ষেত্রে চিকিৎসায় কতটা জরুরি হস্তক্ষেপ দরকার। এগুলো শুধু সংখ্যা নয়, এক একটা পরিবারের হারিয়ে যাওয়া স্বপ্ন। দেখুন, ব্লাড ক্যান্সারের চিকিৎসা কিন্তু সাধারণ রক্তদানের মতো অতটা সহজ নয়। রক্তের গ্রুপ তো পরিবার বা পরিচিতদের মধ্যে সহজেই মিলে যায়, কিন্তু ব্লাড ক্যান্সারের জন্য অনেক সময় স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয়। আর এর জন্য দরকার একটা জেনেটিক HLA ম্যাচ, যা খুঁজে পাওয়া অবিশ্বাস্য রকম কঠিন। 10 লক্ষ মানুষের মধ্যে হয়তো মাত্র একজনের মিল পাওয়া যায়। বুঝতে পারছেন তো ব্যাপারটা? ঠিক এই কারণে একটা খুব বড় ডোনার ডেটাবেস থাকা একেবারে অপরিহার্য। আর এই দাতাদের তালিকায় যুক্ত হওয়াটা কিন্তু একদমই ঝামেলার কিছু নয়। ডিকেএমএসের মতো অলাভজনক সংস্থাগুলোর ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই নিবন্ধন করা যায়। তারা বাড়িতে একটা বিনামূল্যের সোয়াব কিট পাঠিয়ে দেয়। শুধু গালের ভেতর থেকে একটু সোয়াব নিয়ে QR কোড স্ক্যান করে কিটটা ফেরত পাঠিয়ে দিলেই হলো। মাত্র কয়েক মিনিটের এই ছোট্ট কাজের মাধ্যমে যে কেউই এই রেজিস্ট্রিতে যোগ দিতে পারে, আর হয়তো একজন ব্লাড ক্যান্সার বা থ্যালাসেমিয়া রোগীর জীবন বাঁচাতে পারে। আমরা একদম শেষে চলে এসেছি। আজ এই বিশ্লেষণটি আমাদের সবাইকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি একজন সত্যিকারের নায়ক একটা ট্রফির জন্য নিজের শরীরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন, আর বেঁচে ফিরে আসার পর নিজের পুরো জীবনটা অন্যদের বাঁচানোর জন্য নিবেদিত করতে পারেন, তবে আমরা সাধারণ মানুষ হিসেবে কেমন লিগেসি রেখে যাওয়ার সিদ্ধান্ত নেব? খেলার দুনিয়ার গৌরব তো সাময়িক, কিন্তু স্টেম সেল ডোনার হিসেবে নিবন্ধন করে একটা জীবন বাঁচানোর যে সিদ্ধান্ত, তা এমন এক লিগেসি তৈরি করে যা আক্ষরিক অর্থেই চিরকাল টিকে থাকে। আমাদের সবাইকে এই ব্যাপারটা নিয়ে অন্তত একবার ভাবতেই হবে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।